শুরু করছি পায়ের ছাপ এর দ্বিতীয় পর্ব। এই তোর সাদা শার্টটা গায়ে দে, মেরি চাচি বললেন, আর নীল ব্লেজারটা এই গরমের মধ্যে দে, গায়ে দে। একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে যাচ্ছিস, কাপড় চোপড়গুলো একটু ঠিকঠাক হওয়া দরকার, এজন্যই তো চোর বলে। এরপর আর তর্ক করার মানসিকতা রইল না কিশোরের, করে লাভও হবে না। জোরে একটা নিঃশ্বাস ফেলে আবার উপরতলায় চলল সে কাপড় পরতে। মিনিট খানেক যেতে না যেতেই ডাক শোনা গেল, এই কিশোর, তোর হলো? আসছি। মেরি চাচি বেশ সাজগোজ করেছেন। হেসে বলল কিশোর, বাহ, দারুণ লাগছে তো। তুমি সবসময় সেজে থাকতে পারো না চাচি? সময় কই, আর তোর চাচা ওসব দেখেও না। চল যাই। রোববারের বিকেল, কাজকর্ম নেই হাতে। হল ঘরে অলস ভঙ্গিতে বসে টিভি দেখছেন আর কফি খাচ্ছেন রাশেদ পাশা। ভাতিজার স্ত্রীকে দেখে বলে উঠলেন, আরে ব্যাপারটা কি, সাজগোজের এমন বাহার? তা কোথাও যাওয়া হচ্ছে? বিয়ের দাওয়াত চাওয়াত আছে নাকি? কেন, বিয়ের দাওয়াত না থাকলে কি সাজা যায় না? মুখ ঝামটা দিলেন চাচি। না না, তা যাবে না কেন, সাজতে দেখি না তো তাই। সারাক্ষণই তো ওই এক জিন্সের প্যান্ট আর শার্ট। তো আর কি পরবো? স্কার্ট পরে কি কাজ করা যায়? কিশোরের হাত ধরে টানলেন চাচি। এই কিশোর, আয়। হাইওয়ে ধরে হেঁটে চলেছে দুজনে। একসময় দক্ষিণে মোড় নিল। সকাল থেকেই কুয়াশা পড়ছে। আচমকা একটা জোরালো বাতাস এসে এই এতক্ষণ পর উড়িয়ে নিয়ে গেল কুয়াশা। রোদে চকমক করে উঠল সাগর। রাস্তায় লোক চলাচল খুব কম, বিশেষ করে পথচারীদের। তবে গাড়ির ভিড় বাড়ছে। রকি বিচ বেকারিটা পার হয়ে ওশান সাইড ইনের কাছে চলে এলো কিশোরেরা। জায়গাটার বেশ যত্ন আত্তি করে মিস হবসন, সরাইখানাটার কথা বললেন মেরি চাচি। রাস্তা পেরোতে গিয়ে থমকে গেলেন। একটা বুইক গাড়ি ছুটে আসছে। জ্বলন্ত চোখে ওটার দিকে তাকালেন তিনি। ঘ্যাঁচ করে ব্রেক কষল ড্রাইভার। তাড়াতাড়ি ওটার সামনে দিয়ে পার হয়ে গেলেন চাচি, পিছে পিছে কিশোর। সরাইখানায় ঢুকে বেল বাজিয়ে মিস হবসনকে ডাকলেন তিনি। ডেস্কের ওপাশের একটা দরজা খুলে গেল। উঁকি দিলেন এক মহিলা। মাথার চুল সাদা হয়ে গেছে। মেয়ে চাচিকে দেখে আনন্দে প্রায় চিৎকার করে উঠলেন, আরে বেরিয়েছে, ভুল দেখছি না তো। হাত বাড়িয়ে এগিয়ে এলেন মহিলা। নিশ্চয়ই মুরগির মাংসের রান্না করছিলেন। তার গায়ে গন্ধ পেল কিশোর। কিশোরের দিকে তাকিয়ে তিলে বললেন, ছেলেকেও নিয়ে এসেছ, কেমন আছিস রে? ভালো, ঘাড় কাত করে জবাব দিল কিশোর। আরো দু চারটা কথার পর মেয়ে চাচি বললেন, শুনলাম মিসেস মর্গান আর তার ছেলে নাকি আপনার এখানেই উঠেছে। ঠিকই শুনেছ, বেচারি কাল তো যখন এসে উঠল একেবারে বিধ্বস্ত অবস্থা। চিফ ফ্লেচারও দেখা করতে এসেছিল এই সরাইখানার মধ্যে, কল্পনা করতে পারো? চোর ডাকাত ধরে রকি বিচকে অপরাধ মুক্ত রাখুক পুলিশ, তাতে কোনো আপত্তি নেই মিস হবসনের, কিন্তু তার ছোট্ট সরাইখানায় তাদের আগমন ঘটবে এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। জিভ টাকরায় ঠেকিয়ে একটা বিচিত্র শব্দ করে মেয়ে চাচি বুঝিয়ে দিলেন তিনি মিস হবসনের মনের অবস্থা বুঝতে পারছেন। আবার জিজ্ঞেস করলেন মিসেস মর্গানের কথা। সরাইয়ের পেছনের অংশে একটা ছোট্ট চত্বর দেখিয়ে মিস হবসন বললেন, ওদিকের ঘরে উঠেছে, ওদের মন ভালো করার চেষ্টা করছেন মিস্টার নিমেরো। মিস্টার নিমেরো? প্রতিধ্বনি করল যেন কিশোর। আমার একজন গেস্ট, চমৎকার লোক, মিসেস মর্গানের ব্যাপারে বেশ আগ্রহী। ভালো লোক, তাই না? আজকের দিনে তো কেউ কারো জন্য ভাবে না, তবে মিসেস মর্গান বেশ সুন্দরী। শেষ কথাটা বলে বোধহয় একটা বিশেষ ইঙ্গিত করতে চাইলেন মিস হবসন। হ্যাঁ, চেহারা সুন্দর হলে বেশ কাজেই লাগে, মেরি চাচি বললেন। অফিস থেকে বেরিয়ে কিশোরকে নিয়ে বারান্দা ধরে হেঁটে চললেন তিনি। বারান্দার পাশের দরজাগুলোর ঘরে নম্বর দেয়া, সেগুলো পার হয়ে এসে পড়লেন ছোট চত্বরটায়। তার ওপাশের ঘরটায় মুখ সাগরের দিকে ফেরানো। ছোট একটা গোল টেবিল ঘিরে বসে আছেন তিনজন মানুষ, মিসেস মর্গান, তার ছেলে ডরি আর সেই মাছ শিকারী আগের দিন যাকে দেখেছে কিশোর। আগের দিনের চেয়েও ভালো পোশাক পরেছে ভদ্রলোক, আর সাজগোজের কি বাহার! সেই নিশ্চয়ই মিস্টার নিমেরো। হলিউডের গল্প শোনাচ্ছে মিসেস মর্গান আর তার ছেলেকে।
এলিজার চোখ দেখে বুঝলো কিশোর এই গল্পে মোটেও মন ভালো হচ্ছে না মহিলার, আরো খারাপ হচ্ছে। প্রচন্ড বিরক্তি চোখের তারায়। কিশোর আর মেয়ে চাচিকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আই! লাফিয়ে উঠে দাঁড়ালো ডরি। সেও বিরক্ত হয়েছে বোঝা গেল। আরো দুটো চেয়ার আনতে ছুটল। মিসেস মর্গান পরিচয় করিয়ে দিল কিশোর, আমার চাচি। এগিয়ে গিয়ে এলিজার হাত ধরলেন মেরি চাচি। আমি মিসেস মারিয়া পাশা। আপনাকে বলতে এলাম আমার কিশোর চোর নয়, আর যে কারণেই হোক চুরি করার জন্য ঢোকেনি মিস্টার কুপারের ঘরে। চেয়ার পেতে দিল ডরি, তাতে বসলেন মেরি চাচি। ক্লান্ত হাসি ফুটল এলিজার চোখে। না না, এখন আর চোর ভাবছি না। আসলে কাল এত বেশি ধকল গিয়েছিল শরীরের উপর দিয়ে, সে অ্যারিজোনা থেকে গাড়ি চালিয়ে এসেছি আব্বাকে দেখার জন্যে। টেবিলে রাখা একটা কাগজের কাপ আঙুল দিয়ে নাড়াচাড়া করছে এলিজা। আব্বা যখন চলে আসে আমি তখন খুব ছোট শিশু, তখনকার কথা কিছুই মনে নেই। আব্বাকে দেখে থাকলেও তার চেহারা মনে নেই। উফ, কত বছর পর এলাম দেখতে, আর এসে দেখে কিনা নেই। মনের অবস্থা বুঝতেই পারছো। কিশোরের দিকে তাকিয়ে বলল সে। তাছাড়া জানালা দিয়ে বেরোতে দেখলাম তোমাকে। চোর ভাবাটা কি ভুল হয়েছে? না, ঠিকই হয়েছে, কিশোর বলল। আমি হলেও সন্দেহ করতাম। কিছু পয়সা বের করে নিয়ে কোকা কোলা কিনে আনতে রওনা হলো ডরি। তারপর এসে পুলিশ শুরু করলো হেনস্থা, এলিজা বলল। মনটা এত খারাপ হয়ে গেল না, কি বলবো, কাল রাতে ঘুমাতে পারিনি। বিড়বিড় করে মিস্টার নিমেরো বলল, এত যন্ত্রণা দিলে ঘুম কি আর আসে? টেবিলে রাখা এলিজার হাতটা ছোঁয়ার জন্য হাত বাড়ালো সে। তাড়াতাড়ি টেবিলের নিচে সরিয়ে নিল হাত এলিজা। হেনি মিস্টার নিমেরো। লোকটার দিকে তাকালো না সে। মিস্টার নিমেরো, উনি মিসেস পাশা, আর ও কিশোর পাশা। কিশোরের সঙ্গে দেখা হয়েছে আমার, আন্তরিকতা সুরে বলল নিমেরো। ব্যথাটা এখন কেমন কিশোর? ভালো, থ্যাংক ইউ। সতর্ক থাকতে হয় মানুষকে, উপদেশ দিতে আরম্ভ করলো নিমেরো। ভাগ্যিস আরো জোরে লাগেনি, মাথা ফেটে যেতে পারতো। তবে আমার ওরকম হয়েছিল একবার, কায়রোতে যখন ছিলাম। নিশ্চয় গিয়েছেন আপনি? মেরি চাচির দিকে চেয়ে বলল সে। জীবনেও না, কাটা জবাব দিলেন মেরি চাচি। তাদের কথার মাঝে উটকো একটা লোক নাক গলাবে মোটেও সহ্য করতে পারছেন না তিনি। চুপ হয়ে গেল নিমেরো। মিসেস মর্গান, এখন কি করবেন ভাবছেন? মেরি চাচি জিজ্ঞেস করলেন। দীর্ঘশ্বাস ফেলল এলিজা। যাই করি, আব্বার সঙ্গে দেখা না করে বেলভিউতে ফিরছি না আর। আব্বার একটা চিঠি আছে আমার কাছে, গরমের সময়টা এখানে কাটানোর জন্য আসতে বলেছিল। আজ সকালে চিফকে দেখিয়েছি সেটা। আব্বার প্যাডে লেখা চিঠি। চিফ বিশ্বাস করেছেন যে আমি সত্যি কথাই বলছি। বলেছেন আঙুলের ছাপটাপ নেওয়া হয়ে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়া হবে। ঢুকবেন? আর উপায় কি, আসতে অনেক খরচ হয়েছে, সরাইখানায় থাকারও অনেক খরচ। কদিন আর থাকতে পারবো? তাছাড়া এখানকার খাবার একটুও পছন্দ হচ্ছে না ডরির। আচ্ছা মিসেস পাশা, পুলিশ আপাকে খুঁজে বের করছে না কেন? নড়ে চড়ে বসল কিশোর। লাভ হবে না মিসেস মর্গান, মিস্টার কুপার ইচ্ছে করে নিখোঁজ হয়েছেন, তাকে খুঁজতেই বা যাবে কেন পুলিশ? তাছাড়া এখানকার পাহাড়ে এত বেশি লুকানোর জায়গা আছে, একবার কেউ লুকিয়ে পড়লে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। যেখানে খুশি লুকিয়ে পড়তে পারেন আপনার আব্বা, পায়ে জুতো নেই তার। তারপরেও খালি পেয়ে গেছে। দীর্ঘ একটা অস্বস্তিকর নীরব মুহূর্ত কাটল। তারপর মেয়ে চাচি বললেন, আপনি জানেন না? কি জানবো, জুতো ফেলে গেছে নাকি? জুতো কখনোই পরেন না মিস্টার কুপার। যা যোগ করছেন। মোটেই না,
গম্ভীর হয়ে গিয়ে বুঝিয়ে দিলেন মেয়ে চাচি যে তিনি মজা করছেন না। মিস্টার কুপার জুতো পরেন না, সবসময় খালি পায়ে থাকেন, গায়ে দেন একটা সাদা আলখেল্লা। মেয়ের সামনে বাবার চেহারার বর্ণনা দিতে দ্বিধা হলো তার, তবু বললেন, মাথায় এলোমেলো লম্বা সাদা চুল, গালে লম্বা দাড়ি, খালি আঁচড়ান। ড্রিঙ্কস নিয়ে ফিরে এলো ডরি। মেয়ে চাচি আর কিশোরকে দিয়ে বলল, শুনে মনে হচ্ছে একেবারে পয়গম্বর সেজে থাকে। এলিজা বলল, ভীষণ খামখেয়ালি মানুষ তো, তাই। খামখেয়ালি লোক এই শহরে অনেক আছে, কিশোর বলল। মিস্টার কুপার একলা নন। ড্রিঙ্কস খাওয়ার একটা স্ট্র টেবিল থেকে তুলে নিয়ে 2 হাতের তালুতে পাকাতে শুরু করলো এলিজা। বুঝলাম, এই জন্যই কখনো ছবি পাঠায়নি আব্বা। আমি আসতে চাওয়ায় বোধহয় অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বলতে গেলে অনেকটা জোর করেই এসেছি আমি, তাকে রাজি করিয়েছি আমাকে জায়গা দিতে, কিন্তু শেষ মুহূর্তে আর থাকতে পারেনি। আমার সাথে দেখা হওয়ার ভয় পালিয়েছে। যাক, পালিয়ে আর কদিন, আসতে তাকে হবেই। আমি দেখা না করে যাচ্ছি না। ঠিক বলেছ আম্মা, ডরি একমত ঘোষণা করলো মায়ের সঙ্গে। কাজেই আমি আর সময় নষ্ট করছি না, দৃঢ় কণ্ঠে বলল এলিজা। ডরি, মিস হবসনকে গিয়ে বলো আজই হোটেল ছেড়ে দেব আমরা। পুলিশ চিফকে ফোন করে জিজ্ঞেস করবি ওদের কাজ হয়েছে কিনা। কাজটা কি ঠিক করছেন? মোলায়েম গলায় বলল কিশোর। ভালো করে ভেবে নিন। আমি কাল মিস্টার কুপারের অফিসে ড্রয়ার ভাঙতে ঢুকিনি বটে, তবে আরেকজন ঢুকেছে, আর কপালের ফোলাটা আমার এখনো আছে। উঠে দাঁড়ালো এলিজা। সাবধান থাকবো আমি। আমার ঢোকার দুঃসাহস যেই দেখাক, কপালে খারাপই আছে তার। পিস্তল বন্দুক ভালো লাগে না আমার, তবে বেসবল ভালো লাগে। সাথে করে ব্যাটও এনেছি একটা। প্রশংসার দৃষ্টিতে এলিজার দিকে তাকালেন মেরি চাচি। খুব ভালো করেছেন, আমার মাথায় কিন্তু কোনোদিন ঢোকেনি বুদ্ধিটা। ক্লোজ রেঞ্জে পিস্তলের চেয়ে অনেক সুবিধে হবে বেসবল ব্যাট দিয়ে। হাসিটা অনেক কষ্টে চাপল কিশোর, কারণ ব্যাটেরও দরকার নেই তার মেরি চাচির। চোর ডাকাত যদি বাই চান্স ঢুকে পড়ে ইয়ার্ডে আর কপাল খারাপের কারণে তার সামনে পড়ে যায়, তাহলে ঝাড়ুই যথেষ্ট। ঝাঁটা পেটা হয়ে হাসপাতালে না যাক, ইয়ার্ডে ত্রিসীমানায় ঘেঁষার আর সাহস করবে না কোনোদিন বাছাধন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। মেরি চাচি উঠে দাঁড়ালেন। বাবার বাড়িতে থাকতে হলে আসবাব লাগবে আপনার। খাট আর চেয়ার কিনে ফেলে গেছেন মিস্টার কুপার, আপনি যান, আধ ঘন্টার মধ্যেই ওগুলো নিয়ে আসছি। খুব ভালো হয় তাহলে, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। আরে না না, কিসের কষ্ট, মাল পৌঁছে দেওয়া তো আমাদের দায়িত্ব। আয় কিশোর। দরজার কাছে এসে হঠাৎ যেন মনে পড়ল মেরি চাচির। ফিরে তাকিয়ে বললেন, গুড আফটারনুন মিসেস নেমেরো। পথ চলতে চলতে হেসে বলল কিশোর, চাচি ওরকম অপদস্থ নিশ্চয়ই জিন্দিগিতে হয়নি লোকটা, আচ্ছা শিক্ষা দিয়েছ। একটা রাম ছাগল, মেয়েটাকে কিরকম বিরক্ত করছিল দেখেছিস? হায় রে পুরুষ মানুষ। রাশেদ পাশাও পুরুষ মানুষ, কাজে রাগটা গিয়ে পড়লো যেন তারই ওপর। দুপদাপ করে ঘরে ঢুকে তন্দ্রা থেকে ফিরিয়ে আনলেন তাকে মেরি চাচি। রাশেদ পাশা তারপর বরিস আর রোভারকে ডেকে বললেন স্যালভিস ইয়ার্ডের ট্রাকে কুপারের মালগুলো তুলে দিতে। 15 মিনিটের মধ্যেই তোলা হয়ে গেল। কুপার কেনার সময় পাননি বটে, কিন্তু মেরি চাচি দিতে ভুললেন না। গোটা 2 চেস্ট অফ ড্রয়ার তিনি নিজে পছন্দ করে ট্রাকে তুলে দেওয়ার ব্যবস্থা করলেন। বললেন, মেয়ে এসেছে, জিনিসপত্র রাখবে কোথায়? কুপারটা তো একটা ছন্ন ছাড়া। বরিস আর কিশোর মিলে ফ্রিজ থেকে কুপারের খাবারগুলো বের করে নিয়ে এলো। তারপর মেরি চাচির সঙ্গে গাদাগাদি করে উঠে বসলো ট্রাকের সামনের কেবিনে। ড্রাইভিং সিটে বসেছে বরিস। মেরি চাচির নির্দেশে গাড়ি চালালো কুপারের বাড়ির উদ্দেশ্যে। কুপার যে ছাউনিতে রসদ রাখে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এলিজার নীল কনভার্টিবলটাকে। রাস্তা থেকে দেখা গেল 2টো সুটকেস বয়ে নিয়ে যাচ্ছে ডরি। চত্বরে দাঁড়িয়ে আছে তার মা। তার খাটো চুল ফুরফুর করে কাঁপছে বাতাসে। সব ঠিকঠাক আছে তো? ডেকে জিজ্ঞেস করলেন মেরি চাচি। আছে, তবে আঙ্গুলের ছাপ তোলার জন্য অনেক পাউডার ছিটিয়েছে পুলিশ, নোংরা করে রেখে গেছে, পরিষ্কার করতে হবে। কোটি খানেক চীনা মাটির জিনিস ছাড়া তো
আর কিছু দেখছি না ঘরে, সাফ করতে অসুবিধে হবে না। আসবাব দিয়ে ঘর ভর্তি করার পক্ষপাতী নন মিস্টার কুপার, কিশোর বলল। প্রয়োজনের অতিরিক্ত জিনিস রাখেন না। কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো এলিজা। আব্বার স্বভাব ভালোই জানো দেখছি তুমি। লোকের সঙ্গে মেলামেশা খুব বেশি ওর, মেরি চাচি বললেন। আর একবার কোনো জিনিস দেখলে ভোলে না। স্নেহের দৃষ্টিতে তাকালেন কিশোরের দিকে। বরিস আর কিশোর মিলে মাল নামাতে শুরু করলো। নামাতে নামাতেই কিশোরের চোখে পড়ল সেই দুজন যারা আগের দিন হিলটপ হাউসের খোঁজ করেছিল। একবার কুপারের বাড়ির দিকে তাকিয়ে সৈকতের পথ ধরে চলে গেল ওরা। মাল নামানোয় হাত লাগালো এসে ডরি। কিশোরকে জিজ্ঞেস করলো, ওরা কারা? আমাদের পড়শি? শিওর না, শহরে নতুন এসেছে। খাটের এক মাথা ধরল ডরি, আরেক মাথা কিশোর। কাপড় দেখলে? ডরি বলল, ওরকম কাপড় পরে সৈকতে হাঁটতে যায় কেউ? কেউ না গেলেও ওরা গেল। কিশোরের মনে পড়ল নিমের ওর পোশাকের কথা। মাছ শিকারী হিসেবে একেবারে বেমানান পোশাক পরেছিল। ঘরে ঢুকলো কিশোর। এলিজা ঠিকই বলেছে, ঘরটাকে নোংরা করে দিয়ে গেছে পুলিশ। কোপারের বাড়িটা গোলা ঘরের চেয়ে সামান্য উন্নত। নিচতলায় মোট 4টে ঘর। গোসল করার জন্য পুরনো ধাঁচের একটা বাথটাব রয়েছে। একটা বেডরুমে একটা বিছানা পাতা। এতই সরু, বাঙ্ক বললেও ভুল হবে না, তবে বেশ ছিমছাম করে বিছানা পাতা, সাদা চাদর দিয়ে ঢাকা। পাশে একটা ছোট বেডসাইড টেবিল, তাতে রাখা একটা টেবিল ল্যাম্প আর একটা ঘড়ি। সাদা রং করা 3 ড্রয়ারের একটা খুদে সিন্দুক রয়েছে। বাকি 3টে ঘর খালি। এটাতে থাকতে চাও আম্মা? সামনের ঘরের দরজায় উঁকি দিয়ে জিজ্ঞেস করলো ডরি। থাকলেই হলো একটাতে। এটাতে ফায়ারপ্লেস আছে। বাপরে বাপ, দেখো এসে কি বানিয়েছে। জিনিসটার দিকে কিশোরও তাকিয়ে রয়েছে। ফায়ারপ্লেসের কিনার ঘেঁষে রাখা বিশাল এক চীনামাটির ফলক। এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত আড়াআড়ি মাপলে 5 ফুটের কম হবে না। তাতে খোদাই করা একটা ছবি। 2 মাথা ঈগল, ফিসফিসিয়ে বলল কিশোর। জোরে বললে যেন উড়ে যাবে পাখিটা। লাল রঙের পাখিটার দিকে তাকিয়ে ডরি জিজ্ঞেস করলো, চেনো নাকি? পুরনো বন্ধু? পুরনো বন্ধু বোধহয় তোমার নানার। ওরকম ডিজাইনের একটা মেডেল সারাক্ষণ গলায় পরে থাকতেন। আরও অনেক জায়গায় এই গলের ছবি এঁকেছেন। সামনে সিঁড়িতে কলস দুটো দেখেছো? তাতে ওই গল আঁকা। খেয়াল করনি? না, মাল নামাতে ব্যস্ত ছিলাম। সিঁড়িতে মেরি চাচির জুতোর শব্দ হলো। কিশোরকে দেখে বললেন, ম্যাট্রেস তো আনলাম। এই কিশোর, চাদর টাদর আছে নাকি ঘরে? দেখতো। আছে, আমি দেখেছি, ডরি বলল। আনকোরা নতুন, প্যাকেটের মধ্যেই রয়েছে এখনো। যাক, আছে তাহলে। তোমাদের জন্যই কিনে এনেছে বোধহয়। ঠেলে একটা জানালা খুলে ফেললেন মেরি চাচি। মুখ বের করে ডাকলেন, বরিস, দেখে যাও। আসছি। বরিসের জবাব শোনা গেল। একটা ম্যাট্রেস মাথায় নিয়ে ঢুকলো সে। জানালা টানালাগুলো খুলে ঘরটা একটু পরিষ্কার করা দরকার, মেরি চাচি বললেন। দাঁড়ান, আগে মালগুলো আনা শেষ করি, বরিস বলল। কুপার যে খাবারও অনেক কিনেছে সে কথা এলিজাকে জানালেন মেরি চাচি। ট্রাক থেকে সেগুলো নামিয়ে আনতে গেল মহিলা। 2টো ব্যাগ 2 হাতে নিয়ে ফিরে এলো। সোজা চলল রান্নাঘরের দিকে। যেতে যেতে বলল, আমাদের জন্যই কিনেছিলেন আব্বা। যাক, না খেয়ে মরবো না। কিশোরও একটা প্যাকেট নামিয়ে এনেছে। সেটা নিয়ে চলেছে এলিজার পেছনে। হঠাৎ দাঁড়িয়ে গেল মহিলা। আরেকটু হলেই তার গায়ের ওপর গিয়ে পড়েছিল কিশোর। হাত ব্যাগ খসে গেল মহিলার। তারপর শুরু হলো চিৎকার। এলিজার পাশ কাটিয়ে লাফ দিয়ে এগিয়ে গেল কিশোর। কি দেখে চিৎকার করেছে দেখার জন্য। ভাঁড়ারের দরজার কাছে আগুনের 3টে অদ্ভুত সবুজ শিখা লাফিয়ে উঠেছে, দপ দপ করে জ্বলছে। কি হয়েছে, কি হয়েছে বলতে বলতে ছুটে এলেন মেরি চাচি। তার পেছনে এলো বরিস। স্তব্ধ হয়ে দেখছে কিশোর। এলিজাও চুপ। চিৎকার থেমে গেছে। দুজনেই তাকিয়ে রয়েছে ভুতুড়ে আগুনগুলোর দিকে। হায় আল্লাহ! দম বন্ধ করে ফেললেন মেরি চাচি। আস্তে আস্তে নিচু হয়ে গেল আগুনের শিখা। দপ দপ করলো কয়েকবার। শক্তি কমে এসেছে। নিভে গেল এক সময়। সামান্যতম ধোঁয়া দেখা গেল না। ঘটনাটা কি? ডরিও দেখেছে ব্যাপারটা, আর সবার মতোই অবাক হয়েছে। রান্নাঘরের ভেতরে ঢুকলো ডরি।
কিশোর আর বরিস। যেখানে আগুন জ্বলছিল খানিক আগে তার কাছে এসে দাঁড়ালো, বুকে ক্রুশ আঁকলো সে আঙুল দিয়ে, তারপর বিড়বিড় করে বলল, কুপার, কুপার ছাড়া আর কেউ না, মরে ভূত হয়ে গিয়েছে। এখন এসেছে ঘরে যারা থাকবে তাদের জ্বালাতে। অসম্ভব বলল বটে কিশোর, কিন্তু কোনো যুক্তিও দেখাতে পারল না। স্পষ্ট দেখতে পাচ্ছে 3টে পায়ের ছাপ, খালি পায়ের। পুলিশকে ফোন করতে পাঠানো হলো বরিসকে। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেল পুলিশ। তলকুঠুরি থেকে শুরু করে চিলে কোঠা পর্যন্ত কোনো জায়গায় বাদ দিল না ওরা, কিন্তু কিছুই পেল না। আগুন লাগার কারণ বুঝতে পারল না। পায়ের ছাপগুলো কোথা থেকে এলো তাও বোঝা গেল না। পায়ের ছাপগুলো মেপে দেখলো অফিসার ম্যাকেনা। মেঝেতে যেখানে আগুন লেগেছে সেখানে কিছু কাপড় পোড়া ছাই পড়ে আছে। ওই কাপড়কে বলে লিলেনিয়াম। খানিকটা ছাই তুলে নিয়ে একটা খামে ভরে পকেটে রাখলো সে। তারপর শীতল দৃষ্টিতে তাকালো কিশোরের দিকে। নিশ্চয় কিছু জানো তুমি, এবং সেটা লুকাচ্ছ পুলিশের কাছে। বাধা দিলেন মেরি চাচি। আশ্চর্য কথা, কিশোর জানবে কি করে? সারাটা দিন আমার সঙ্গে ছিল, আগুন লাগার সময়ও রান্নাঘরে ছিল না। মিসেস মর্গানকে সাহায্য করছিল ট্রাক থেকে খাবার নামিয়ে আনতে। তাই নাকি? অদ্ভুত কিছু ঘটলেই তার কাছাকাছি দেখা যায় কিনা ওকে, তাই বললাম। ঠিক আছে, না জানলে নেই। এলিজার দিকে তাকালো অফিসার। আপনার জায়গায় আমি হলে এক্ষুনি পালাতাম এখান থেকে, সরাইয়ে গিয়ে উঠতাম। কাঁদতে বসে গেল এলিজা। ম্যাকেনার উপর রেগে গেলেন মেরি চাচি। কিছু বললেন না। কেটলিতে করে চুলায় চায়ের পানি চাপালেন। তিনি বিশ্বাস করেন অনেক সমস্যাই আসে জীবনে, যেগুলো দূর করতে 1 কাপ ভালো চায়ের জুড়ি নেই। পুলিশ চলে গেল। বাইরে বেরিয়ে এলো কিশোর আর ডরি। বসলো সিঁড়ির ওপর, 2টো কলস যেখানে রাখা আছে। বরিসের কথা মানতে আমার আপত্তি নেই, ডরি বলল। আমার নানা মারা গেছে, আর তার ভূত বিশ্বাস করি না আমি, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। তোমারও করা উচিত নয়। আর বেঁচে থেকেও এসে তোমাদেরকে ভয় দেখিয়ে দাঁড়াবেন কুপার, এটাও হয় না। তোমাদেরকে আসতে বলেছেন তিনি, জিনিসপত্র কিনেছেন থাকার ব্যবস্থা করতে, তারপর এরকম করবেন, এটা হতেই পারে না। সত্যি কথা বলবো, আমি ভয় পাচ্ছি। নানা যদি মারা নাই গিয়ে থাকে, কোথায় আছে এখন? সম্ভবত পাহাড়ে। কিন্তু কেন? অনেক কারণই থাকতে পারে। তোমার নানার সম্পর্কে কতটা জানো? বেশি কিছু না, স্বীকার করলো ডরি। শুধু মায়ের মুখে যা শুনেছে ব্যাস। আম্মাও বেশি কিছু জানে না। একটা কথা অবশ্য জানি, নানার আসল নাম কুপার নয়। তাই? আগ্রহী হয়ে উঠল কিশোর। এই কথাটা কেন যেন বহুবার মনে হয়েছে আমার। কাকতালীয়ই বলতে পারো। অনেক দিন আগে আমেরিকা এসেছে নানা, ডরি জানালো। 40-এর দশকে, বাড়ি ইউক্রেনে। আমেরিকা এসে সিরামিক নিয়ে পড়াশোনা শুরু করে নাইট স্কুলে। তখনই আমার নানির সঙ্গে দেখা হয়। সে মিসেস কি যেন নামটা, যাই হোক, ইউক্রেনিয়ান হতে চায়নি, তাই নানা নতুন আর সহজ নাম রেখেছে, হেনরি কুপার। কোন শহরে দেখা হয়েছিল তোমার নানির সঙ্গে? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মেয়ে? না, জন্ম বেলভিউতে, আমাদের মতো। নিউ ইয়র্কে গিয়েছিল কাজ করতে, কাপড়ের ডিজাইন করত। তারপর দেখা হলো এই দিমিত্রি কি যেন তার সঙ্গে, মানে আমার নানার সঙ্গে। তাকে বিয়ে করে বসলো নানা। তখন নিশ্চয়ই এখনকার মতো সাদা আলখাল্লা পরতো না সে, তাহলে সহ্য করতে পারতো না নানি। পোশাকের ডিজাইনার, তার উপর আমেরিকান মহিলা, ওরকম খাপ ছাড়া পোশাক কি আর পছন্দ করে? তোমার নানির কথা মনে আছে তোমার? অল্প অল্প। আমি ছোট থাকতেই মারা গেছে নিউমোনিয়ায়। একজন পোশাকের কারিগর আর একজন চীনামাটির, কিন্তু যতদূর জানি দুজনে মিলেও রোজগার তেমন ভালো করতে পারেনি শুরুতে। এর কারণ নাকি নানা ছোট একটা দোকান দিয়েছিল, কাজও খুব ভালো পারতো, কিন্তু সব সময় নাকি নার্ভাস হয়ে থাকতো, কাজে মন বসাতে পারতো না। কিসের ভয় পেত কে জানে। প্রতিটি দরজায় অন্তত 3টি করে তালা না লাগিয়ে ঘুমোতে যেত না। এসব নিয়ে খটমট লেগে যায় নানির সঙ্গে। তাছাড়া সারাক্ষণ কাদা আর কেমিক্যালের গন্ধ সইতে পারতো না নানি।
শেষে একদিন আলাদা হয়ে গেল দুজনে। আমার মা তখন নানির পেটে। তাকে নিয়েই বেলভিউতে ফিরে গেল নানি। নানার কাছে আর কখনো ফিরে যায়নি। কখনো না? না, একবার বোধহয় দেখতে গিয়েছিল নানা। আমার মা তখন জন্মেছে, তবে নানি কখনো নানার কাছে যায়নি। নিজের ঠোঁটে চিমটি কাটল কিশোর। কুপারের নিঃসঙ্গ জীবনের কথা ভেবে খারাপই লাগছে তার। সাগর পাড়ে এতগুলো বছর একলা কাটালো কি করে লোকটা? নানা কিন্তু নানিকে কখনো ভোলেনি, ডরি বলল। প্রতি মাসে নিয়মিত টাকা পাঠিয়েছে, অবশ্যই আমার মায়ের খরচ। তারপর আমার মাও বড় হলো, একদিন বিয়ে করলো। সেই বিয়েতে দারুণ একটা টি সেট পাঠিয়েছিল নানা উপহার। নানির কাছে চিঠি লিখত নানা, খোঁজ খবর নিত। নানি মারা গেলে আম্মার কাছে লিখত। কদিন আগেই লিখেছে, তোমার আব্বা? ও, আব্বা খুব ভালো লোক। শ্রদ্ধা ফুটল ডরির চোখে। বেলভিউতে একটা হার্ডওয়্যারের দোকান আছে আমাদের। আমাকে নিয়ে আম্মা এখানে আসার ব্যাপারে মত ছিল না তার, তবে অমতও করেনি। তোমার নানা ক্যালিফোর্নিয়ায় চলে এলো কেন, জানো কিছু? সম্ভবত আবহাওয়া ভালো বলেই অনেকে আসে এখানে, তাই না? অন্য কারণেও আসে। সৈকতে যাওয়ার পথটার উপর কিশোরের নজর। দুটো লোক উঠে এলো সেই পথ ধরে, মেইন রোড পার হয়ে হিলটপ হাউসে ওঠার গলি ধরে উপরে উঠতে শুরু করলো। উঠে দাঁড়িয়ে একটা কলসের গায়ে হেলান দিল কিশোর। আনমনি হাত বোলালো একবার ঈগলের একটা মাথায়। নিজেকেই যেন বলল, এক সারি রহস্য। কুপার কেন গায়েব হয়ে গেলেন আচমকা? গতকাল কেন তার অফিসে চুরি করে তল্লাশি চালানো হলো? রান্নাঘরে পায়ের ছাপের ওপর অদ্ভুত আগুনটা জ্বলল কিভাবে? কে জ্বালালো? আর কুপারের একটা মেয়ে আছে, নাতি আছে, তাদের সঙ্গে যোগাযোগও আছে। তার এতদিন ধরে এ কথা রকি বিচে কেউ জানল না কেন? রান্নাঘরে পায়ের ছাপের ওপর অদ্ভুত আগুনটা জ্বলল কিভাবে? কে জ্বালল? আর কুপারের একটা মেয়ে আছে, নাতি আছে, তাদের সঙ্গে যোগাযোগও আছে তার এতদিন ধরে। এ কথাটা রকি বিচে কেউ জানল না কেন? জানবে কিভাবে? সন্ন্যাসীর জীবনযাপন করতো যে। এত বড় বাড়িতে একটা চেয়ার নিয়ে থাকে কেউ? টাকা আছে, অথচ এরকম সাধারণভাবে জীবন কাটায় কটা মানুষ? সন্ন্যাসী হন আর যাই হন, তিনি একজন মেয়ের বাপ। নানা, আমার মেরি চাচির অনেক বন্ধু আছে, তারা নানা। সুযোগ পেলেই নাতিদের ছবি দেখিয়ে ছাড়েন। তাদের কথা বলতে বলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু কুপার কখনো কোনোদিন তা করেননি। এমনকি তোমরা যে আছো এ কথাও ঘুণাক্ষরে বলেননি কারো কাছে। সামনে ঝুঁকে দুই হাত দিয়ে হাঁটু পেঁচিয়ে ধরল ডরি। হ্যাঁ, কেমন যেন শুনতে লাগে। আমার ভাল লাগছে না। পারলে এক্ষুনি বাড়ি ফিরে যেতাম, কিন্তু গেলে এসব প্রশ্নের জবাব কোনোদিন পাবে না, এই তো। এক কাজ করো, গোয়েন্দার সাহায্য নাও। না, তা পারবো না। গোয়েন্দা ভাড়া করতে অনেক খরচ, অত টাকা নেই আমাদের। পয়সা ছাড়াও গোয়েন্দা পাওয়া যায়। পকেট থেকে 3 গোয়েন্দার একটা কার্ড বের করলো কিশোর। শখের গোয়েন্দা। কার্ডটা পড়ে অবাক হলো প্রথমে ডরি, তারপর হাসি ছড়িয়ে পড়লো সারা মুখে। এই জন্যই ভাবি ওরকম খুঁত খুঁত করার স্বভাব কেন তোমার? অফিস রুমে কি করতে ঢুকেছিলে? পুলিশ তোমাদের চেনে, ওদের সোনাজোরেই আছো বোঝা যায়। কার্ডটা পকেটে ঢুকিয়ে রেখে বলল, বেশ, নানাকে খুঁজতে না হয় 3 গোয়েন্দার সাহায্য চাইলামই। তারপর কি কি করতে হবে আমাকে? প্রথমে একটা আঙ্গুল তুলল কিশোর। আমাদের মধ্যে যা যা কথা হবে সব আমাদের মধ্যেই থাকবে, বাইরের কারো কানে যাবে না, তোমার আম্মারও না। এমনিতেই মানসিক অবস্থা ভালো না তার, এসব কথা বলতে গেলে হয়তো আরো অস্থির হয়ে পড়বেন। তার চেয়ে না শোনাই ভালো। বেশ, শোনালাম না। তারপর? দ্বিতীয়ত, অফিসার ম্যাকেনা ঠিকই বলেছে, এখানে তোমাদের একলা থাকাটা উচিত হবে না। কোথায় যাব তাহলে? আবার ওশান সাইডে? সেটা তোমার আম্মার উপর নির্ভর করে, অন্যখানেও যেতে পারেন ইচ্ছে করলে। আর নিতান্তই যদি এখানে থাকতে চান, 3 গোয়েন্দার কোনো একজন সর্বক্ষণ থাকবে তোমাদের সঙ্গে।
তাতে সুবিধে হবে তোমাদের। আম্মা কি করবে জানি না, তবে আমি খুশিই হব। বেশ, তাহলে ও কথাই রইল, আমি মুসা আর রবিনের সঙ্গে আলাপ করব। কিশোর, ঘর থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। এখানে বসে আছিস, কত কাজ ছিল, আমাদের সঙ্গে একটু হাত লাগালেও তো পারতি। সরি চাচি, ডরির সঙ্গে কথা বলছিলাম। নাক কুঁচকালেন মেরি চাচি। অনেক বোঝালাম ডরির আম্মাকে সরাইয়ে চলে যেতে, এখানে থাকা ঠিক হবে না, কিন্তু শুনছেন না। তার ধারণা যে কোনো সময় এসে হাজির হতে পারে তার বাবা। আসতেও পারে, এটাই তার বাড়ি যখন। এলিজাও বেরিয়ে এলেন, চেহারা এখনো ফ্যাকাশে, তবে চায়ে খানিকটা উপকার হয়েছে। এলিজা, মেরি চাচি বললেন, আমাদের তো আর কোনো কাজ নেই এখন, যাই। ভয় পেলে কিংবা যে কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে খবর দেবেন, আর খুব হুঁশিয়ার থাকবেন। থাকবে, কথা দিল এলিজা। দরজা জানালা ভালো মতো বন্ধ করে শোবে তাও বলল। তেমন মনে করলে দরজায় তালাও লাগিয়ে নিতে পারবে। তালা খোলাটা আজকাল আর কিছুই না, সন্তুষ্ট হতে পারলেন না মেরি চাচি। তবু থাকবেনই যখন। ফেরার পথে মেরি চাচি বললেন, তালা লাগিয়ে কোনো লাভ হবে না, ওগুলো খোলা কোনো ব্যাপারই না। ছেঁচকে চোরেরাও আজকাল খুলতে জানে। ঘরে একটা টেলিফোন থাকলে তাও না হয় হতো, পুলিশে খবর দিতে পারত। সাংঘাতিক রিস্ক নিল মহিলা। একমত হলো কিশোর। ইয়ার্ডে পৌঁছেই ট্রাক থেকে নেমে গিয়ে ওয়ার্কশপে ঢুকলো সে। 2 সুড়ঙ্গ দিয়ে ঢুকলো হেডকোয়ার্টারে। মুসাকে ফোন করে বলল, মুসা, একটা কেস পেয়ে গেল 3 গোয়েন্দা, রেডি থেকো। বিকেল 5টায় হেডকোয়ার্টারে মিলিত হলো 3 গোয়েন্দা। এলিজা আর ডরি যে কুপারের বাড়িতে উঠে পড়েছে, রান্নাঘরের জ্বলন্ত পায়ের ছাপ দেখা গেছে, সংক্ষেপে জানালো কিশোর। কইছে? ভয় পেয়ে গেল মুসা। তাহলে সত্যিই মরে গেল কুপার? বুধ হয়ে জ্বালাতে এসেছে বাড়ির লোককে। বরিসের তাই ধারণা, কিশোর বলল, কিন্তু ওই ছাপগুলো কুপারের নয়, আমি শিওর। বহু বছর ধরে খালি পায়ে থেকেছে কুপার, খেয়াল করেছো কিনা জানি না। ওভাবে থাকতে থাকতে চ্যাপটা হয়ে ছড়িয়ে গেছে তার পা। কিন্তু যে ছাপগুলো দেখলাম ওগুলো ছোট, কোনো খাটো মানুষের কিংবা মেয়ে মানুষের। এলিজা? না, সে সময় পায়নি, ট্রাক থেকে মাল আনতে গিয়েছিল, তার সঙ্গে আমি ছিলাম। রান্নাঘরে ঢুকতে গিয়ে আলোটা দেখে, ঠিক পেছনে ছিলাম আমি। আর সেই বা করবে কেন, কি করে করবে? হিলটপ হাউসের লোকগুলো? হতে পারে, সামনের দরজা খোলাই ছিল, ঢুকে কোনো কায়দায় পায়ের ছাপের উপর আগুন জ্বালার ব্যবস্থা করে রেখে চলে গেছে। যাকে, এখন বলো হিলটপ হাউস সম্পর্কে কি কি জেনেছো? পকেট থেকে নোটবুক বের করলো মুসা। মিস্টার ডারবির মেজাজ খুব ভালো ছিল। ঢুকলাম ওর অফিসে, জিজ্ঞেস করলাম ঘাস টাস সাফ করা লাগবে কিনা। লাগবে না বললেন। তারপর হিলটপ হাউসের ব্যাপারে আগ্রহ দেখালাম। 15 বছর ধরে তার খাতায় লেখা রয়েছে বাড়িটার নাম। এত বেশি ভাঙাচোরা, বিক্রি তো দূরের কথা, ভাড়াও দিতে পারেননি। ছিল খাতায় নামকা বস্তে। তারপর এলো ওই লোকটা, যে স্থির করেছে রকি বিচে বাড়ি নিতে হলে ওই একটা বাড়ি নেবে। 1 বছরের জন্য লিজ নিয়ে 3 মাসের অগ্রিম দিল। ওই লিজটা নিয়েই কাজ করছিলেন মিস্টার ডার্বি। আমি যখন ঢুকলাম, বোধহয় কমিশন কত পাবেন সেটাই হিসাব করছিলেন। টুক করে ভাড়াটের নামটা দেখে ফেললাম। কি নাম? মিশেল ভ্যান হফ। দলিলটা রেখে টাইপরাইটার পরিষ্কার করতে গেলেন মিস্টার ডার্বি। এই সুযোগে অনেকখানি পড়ে ফেললাম। হফ লোকটার আগের ঠিকানা ছিল 1312 উইলশেয়ার বুলভার, লস অ্যাঞ্জেলস। ফাইল ক্যাবিনেটের উপরে রাখা সেন্ট্রাল টেলিফোন ডিরেক্টরিটা নামিয়ে আনলো রবিন। পাতা উল্টে খুঁজতে শুরু করলো নামটা। শেষে মাথা নেড়ে বলল, নেই। অনেক লোকেরই থাকে না, বলল কিশোর। টেলিফোনে না থাকলে ঠিকানাও থাকবে না ডিরেক্টরিতে, জানা কথাই। যাকে, ভ্যান হফের ব্যাপারে পরে খোঁজ খবর নেব, আগে ইগলটার কথা জানা দরকার, ওটাই জরুরি। হাসলো রবিন। জেনে ফেলেছি। লাইব্রেরিতে গেলে কখন? যায়নি, যাওয়াই লাগেনি। বাবা একটা কফি টেবিল বুক নিয়ে এসেছে। কি বুক? বুঝতে পারলো না মুসা। কফি টেবিল বুক, ওই যে বড় বড় বইগুলো, ছবিওয়ালা, যেগুলো সাহায্যে ডাকযোগে বিজ্ঞাপন করা হয়। ওগুলোর ব্যাপারে দুর্বলতা আছে তার, পত্রিকার লোক তো। মুসার মনে পড়লো একটা প্যাকেট সঙ্গে ছিল রবিনের, সেটা কোথায় দেখার জন্য ঝুঁকলো। পায়ের কাছ থেকে প্যাকেটটা তুলে এনে গর্বের সঙ্গে খুলল রবিন।
চকচকে প্লাস্টিকের জ্যাকেট লাগানো রয়েছে বইয়ের শক্ত মলাটের ওপর। মূল নাম রয়্যাল রিচেস। তার নিচে আরেকটু ছোট অক্ষরে লেখা আ ফটোগ্রাফিক স্টাডি অফ দ্য ক্রাউন জুয়েলস অফ ইউরোপ উইথ কমেন্ট্রি বাই E.P. ফার্নসওয়ার্থ। কভারের সুন্দর ছবিটার দিকে তাকিয়ে কিশোর জিজ্ঞেস করল, ব্রিটিশ মুকুট না এটা? খুব কাছে থেকে তোলা হয়েছে ছবিটা, লাল মখমলের কাপড়ের উপর বসিয়ে। হ্যাঁ, অনেক কষ্ট করেছেন লেখক, অনেক জায়গায় ঘুরেছেন, শুধু ইংল্যান্ডেই নয়, ইউরোপের বহু জায়গায়ও গেছেন। অস্ট্রিয়ার শার্লমেন আর হাঙ্গেরির সেন্ট স্টিফেনের মুকুটের ছবিও তুলে এনেছেন। সোনার তৈরি মূল্যবান পাথর বসানো মুকুটের ছবি শুধু তোলেননি, লোহার তৈরি লোমবার্ড মুকুটের ছবিও আছে বইটাতে। রাশিয়ার কিছু মুকুটের ছবি আছে। ঈগলের উপর বেশ লোভ রাশানদের, বোঝা যায়। তবে আমরা যে ঈগলকে খুঁজছি সেটা বোধহয় এটা। বইয়ের মাঝামাঝি জায়গা খুলল রবিন। বইটা ছড়িয়ে রেখেই ঠেলে দিল কিশোরের দিকে। এই যে, দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ লাপাথিয়া। কিশোরের কাঁধের উপর দিয়ে দেখার জন্য ঝুঁকে এলো মুসা। মারছে, কি সাংঘাতিক! মুকুট না বলে হেলমেট বললেই বেশি মানায়। দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ লাপাথিয়াকে সোনার তৈরি নীল পাথর বসানো নিচের দিকটায়। চূড়ার কাছে সোনার 4টে বন্ধনী তৈরি করে তার ভেতরে বসানো হয়েছে বিশাল এক চুনি পাথর। আর ঠিক চূড়ায় ডানা ছড়িয়ে আছে লাল রঙের 2 মাথা একটা ঈগল। হীরার চোখ জ্বলছে। শিকারকে আক্রমণ করার ভঙ্গিতে হাঁ করে রেখেছে ঠোঁট দুটো। আমাদের কুপারের মতোই, কিশোর বলল। মুকুটটা সম্পর্কে লেখা রয়েছে পরের পৃষ্ঠায়, রবিন জানালো। পৃষ্ঠা উল্টে নিয়ে জোরে জোরে পড়তে লাগলো কিশোর। দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ লাপাথিয়ার ডিজাইন তৈরি করেছিলেন জনৈক বরিস ক্যারিনভ 1543 সালে। কার্লেনের যুদ্ধে ডিউক ফেডারিক আজিমভ যে হেলমেট পরেছিলেন তার উপর ভিত্তি করেই নমুনাটা তৈরি করেছিলেন শিল্পী। সেই যুদ্ধে বিজয়ী হন আজিমভ। একটা গৃহযুদ্ধের অবসান হয় তাতে। ক্ষুদ্র রাজ্য লাপাথিয়াকে ক্রমশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল যে যুদ্ধ। আজিমভের সৈন্যদের কাছে পরাজিত হওয়ার পর প্রতিজ্ঞা করেন দক্ষিণাঞ্চলের ব্যারেনরা যে আর কখনো এমন কাজ করা হবে না যাতে লাপাথিয়ার শান্তি নষ্ট হয়। পরের বছর তাদেরকে ম্যাডেনহফ দুর্গে আসার জন্য দাওয়াত করেন ডিউক ফেডারিক। তাদের উপস্থিতিতে নিজেকে রাজা বলে ঘোষণা করেন। ব্যারেনরা তখন দুর্গের ভেতরে, তাদের সৈন্য সামন্ত কেউ নেই সঙ্গে। ডিউককে রাজা বলে মেনে নিতে বাধ্য হলেন। একজন মানতে রাজি হননি, তার নাম ইভান দ্য বোল্ড। কথিত আছে দুঃসাহসী ওই যোদ্ধাকে নাকি দুর্গের প্রধান হল ঘরে অনেক গণ্যমান্য লোকের চোখের সামনে মাথা কেটে হত্যা করা হয়। তারপর তার কাঁটা মুন্ডু বর্ষায় গেঁথে রেখে দেওয়া হয় দুর্গের সমরাস্ত্র রাখার হতো যে ঘরে, সেখানে শোভাবর্ধনের জন্যে। 1544 সালে ম্যাডেনহফ দুর্গের গির্জায় রাজা ফেডরিক I অফ লাপাথিয়ার অভিষেক অনুষ্ঠিত হয়। তার মাথায় পরানো হয় মুকুটটা, দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ লাপাথিয়া। তারপর থেকে 400 বছর ওটা আজিমভ পরিবারের দখলে ছিল। শেষ ওটা মাথায় পড়েন রাজা উইলিয়াম IV 1913 সালে। 1925 সালে আজিমভ পরিবারের উচ্ছেদের পর মুকুটটাকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করা হয়। ম্যাডেনহফের ন্যাশনাল মিউজিয়ামে এখন রাখা আছে ওটা। ডিউক ফ্রেডারিকের কঠোর শাসনামলেই দুর্গের চারপাশে গড়ে ওঠে শহর, আর ওই শহরই এখন রাজধানী হয়ে গেছে দেশটার। ইম্পেরিয়াল ক্রাউনের আরেক নাম আজিমভ ক্রাউন, খাঁটি সোনায় তৈরি। লাপিসা লাজুলি পাথর বসানো রয়েছে নিচের দিকে। ওপরের অংশে রয়েছে বিশাল এক চুনি পাথর। শোনা যায় ওটার মালিক নাকি ছিল ইভান দ্য বোল্ড। তার মৃত্যুর পর তার সম্পত্তি তছনছ করে ফেলা হয়, চলে যায় রাজার দখলে। আজিমভদের পারিবারিক চিহ্ন হলো 2 মাথা ঈগল। ক্যারিনভ পাখিটাকে সোনা দিয়ে বানিয়ে তার উপর এনামেলের রং করে দেন। চোখ তৈরি করেন হীরা দিয়ে। ওসব পাথরের এক একটার ওজন 2 ক্যারেট করে। পড়া থামিয়ে পাতা উল্টে মুকুটের ছবিটা দেখতে লাগলো আবার কিশোর। উপরে ওঠার এটাই সবচেয়ে সহজ পথ। প্রতিপক্ষকে খুন করে ফেলা এবং পারলে তার সমস্ত সম্পত্তি লুট করে নেওয়া। সত্যি? রবিন বলল। লোকটাকে মেরেও ফেললো, আবার তার পাথরটা ছিনিয়ে এনে নিজের মুকুটে লাগালো।
কত বড় হারামি লোক হলে ওরকম করতে পারে। তখনকার দিনে আসলে ওরকম আচরণই করতো ক্ষমতাশালীরা, বলল কিশোর। এখনো কি আর কম করে নাকি? মানুষের স্বভাব প্রাগৈতিহাসিক কালেও যা ছিল এখনো তাই আছে, এতটুকু বদলায়নি। এই তো এই শতকেই 1925 সালে কি কাণ্ডটা হলো লাপাথিয়ায়। নোটবুক বের করলো রবিন। এনসাইক্লোপিডিয়া ঘেঁটে বের করেছি। বিশ্বাস করবে রাজ্যটা এখনো আছে। তার মানে শক্তিধররা গিলে ফেলেনি এখনো? কিছুটা অবাকই হলো কিশোর। না, এখন ওটার নাম রিপাবলিক অফ লাপাথিয়া। আয়তন 73 বর্গ মাইল, লোকসংখ্যা 20,000, প্রধান উৎপাদন পনির, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 350, তার মধ্যে 35 জনই জেনারেল। প্রতি 10 জন সৈন্যের জন্য একজন করে জেনারেল? বিশ্বাস করতে পারছে না মুসা। সবাই জেনারেল হয়ে গেলেই বা ক্ষতি কি? হাসল কিশোর। রবিনের দিকে তাকিয়ে বলল, আর কি আছে? 35 জন জেনারেল আর প্রতিটি প্রদেশের একজন করে লোক নিয়ে গভর্নিং বডি, দি ন্যাশনাল অ্যাসেম্বলি অফ লাপাথিয়া। ওইটুকু দেশ, তার আবার 10টা প্রদেশ। জেনারেলরাই তাহলে দেশ চালাচ্ছে, কিশোর বলল। প্রেসিডেন্ট নির্বাচনও ওরাই করে, বলল রবিন। আজিমভদের কি খবর? মুসা জানতে চাইল। নেই আর, এখন টিকতে পারেনি। 1925 সালই শেষ রাজা ছিলেন উইলিয়াম IV। রাজকোষ খালি হয়ে আসছে তখন। একজন লাপাথিয়ান লেডিকে বিয়ে করেছিলেন রাজা, তার চাচাতো বোন। ওই মহিলাও একজন আজিমভ। রক্তে রয়েছে খরচের নেশা, উশৃঙ্খলতা। ওই মহিলাও তা এড়াতে পারেননি, ভীষণ খরচ করত। হীরার ব্রেসলেট, প্যারিস থেকে আনা গাউন আর এমনি সব দামি দামি জিনিস পরা ছাড়তে পারল না। 4টে ছেলে মেয়ে ছিল, ওদেরও প্রচুর খরচ। প্রত্যেকের আলাদা আলাদা শিক্ষক ছিল, গাড়ি ছিল, ঘোড়া ছিল, রাজকোষ খালি। খরচ করতে করতে ফতুর হয়ে গেলেন রাজা উইলিয়াম। দেনায় জড়িয়ে পড়লেন। শেষে সেই টাকা জোগাড় করার জন্য কর বসিয়ে দিলেন পনিরের ওপর। প্রতি পাউন্ড পনিরের জন্য বাড়তি কর জোগাতে হলো লাপাথিয়ান ডেইরি ফার্মগুলোকে। স্বভাবতই বিরক্ত হয়ে উঠল লাপাথিয়ানরা। জেনারেলরা দেখলো এই সুযোগ। রাজার জন্মদিন আসা পর্যন্ত অপেক্ষা করলো তারা, কারণ সেদিন রাজ্যের লোক এসে জড়ো হবে রাজপ্রাসাদের সামনে। লোকেরা এলো নির্দিষ্ট দিনে। জেনারেলরাও তাদেরকে নিয়ে মার্চ করে ঢুকে পড়ল প্রাসাদে। সাফ বলে দিল উইলিয়াম আর রাজা নন, তাকে সিংহাসনচ্যুত করা হয়েছে। তারপর আগ্রহে সামনে ঝুঁকে পড়েছে কিশোর। সম্ভবত সেই একই ব্যাপার ঘটল আরেকবার, ইভান দ্য বোল্ডের ক্ষেত্রে যা হয়েছিল। অফিসিয়াল রেকর্ড বলে রাগে ক্ষোভে মাথা খারাপ হয়ে গিয়েছিল রাজার। প্রাসাদের ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তার মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল তাকে? তিক্ত কণ্ঠে বলল মুসা। ওরকমই কিছু নিশ্চয়ই, রবিন বলল। পরিবারের অন্যদের এতই মন খারাপ হয়ে গেল, এটা অফিসিয়াল রেকর্ড। তারাও যে যেদিকে পারলো চলে গেল। মনের দুঃখে বনে চলে যাওয়া যাকে বলে আর কি। আর রানী নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লোকে বিশ্বাস করেছে ও কথা? আশেপাশে এতগুলো জেনারেল সন্দেহ প্রকাশ করে কার ঘাড়ে কটা মাথা। তবে জেনারেলরা ক্ষমতা নিয়েই সঙ্গে সঙ্গে পনিরের উপর থেকে কর মওকুফ করে দিল। লোকেও আর রাজার মৃত্যু নিয়ে মাথা ঘামালো না। রাজপ্রাসাদটাকে করে ফেলা হলো ন্যাশনাল মিউজিয়াম। কিশোর বলল, ফ্যান্টাস্টিক কাহিনী। এই হয়, কর যখন বোঝা হয়ে ওঠে আর সহ্য করে না মানুষ, বিদ্রোহী হয়ে ওঠে। এই আমেরিকার কথাই ধরো, চায়ের উপর কর বসানোতেই রেগে গিয়েছিল জনতা। আমেরিকান রেভলিউশনের কারণ ওই কর। তো আজিমভরা কি সবাই শেষ? কেউ বেঁচে নেই? বইতে অনেক খুঁজেছি। এনসাইক্লোপিডিয়া বলছে রাজা উইলিয়াম ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ার পরপরই তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। পালিয়ে গেছে না বললে? মুসার প্রশ্ন। সে কথা তো জেনারেলরা বলছে, কিন্তু জনতা কাউকে পালাতে দেখেনি, কারো লাশও দেখেনি। কি যেন ভাবলো কিশোর, নিচে ঠোঁটে চিমটি কাটলো একবার। ডরি বলছে তার নানা এসেছে ইউক্রেন থেকে। হয়তো ভুল করছে সে। কোপার আর 2 মাথার ইগলের মাঝে পুরনো বন্ধুত্ব দেখা যাচ্ছে। রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক নেই তো তার। কিন্তু কাউকে পালাতে দেখেনি জনতা, রবিন বলল। না পালানোর দুটো অর্থ হতে পারে। হয় সবাইকে খুন করে ফেলেছে বিদ্রোহী জেনারেলরা, নয়তো সবাই আত্মহত্যা করেছে। সামান্য কেঁপে উঠল মুসার কণ্ঠ।
গায়ে কাঁটা দিল বোধহয়। কিন্তু এক পরিবারে সবাই আত্মহত্যা করেছে, এটা বিশ্বাস করা যায় না। ঠিক, কিশোর বলল। রাশিয়ার রোমানভদের কথা শুনেছ? শুনেছি, মাথা ঝাঁকালো রবিন। পাইকারি হারে খুন করা হয়েছিল ওদের। বলা যায় না, কুপার রাজ পরিবারের লোক না হয়ে জেনারেলদের কেউ একজন হতে পারে। ওই খুনাখুনিতে হয়তো তারও হাত ছিল, পালিয়ে এসেছে সেজন্যই। ওর সম্পর্কে আরো খোঁজ খবর করা দরকার। এখানেই শেষ হচ্ছে পায়ের ছাপ এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরও অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।